যে দলের গর্জনে একসময় ভারত, পাকিস্তান বা দক্ষিণ আফ্রিকার মতন পরাশক্তিরা থরথর করে কাঁপত, সেই বাংলাদেশ দলকে কেন আইসিসি ঘাড় ধাক্কা দিয়ে 2026 সালের বিশ্বকাপ থেকে একেবারে বের করে দিল? ভাবতে পারেন, যে দেশের মানুষের কাছে ক্রিকেট শুধুই একটা সাধারণ খেলা নয়, একটা ধর্ম, একটা উন্মাদনা, সেই দেশের ক্রিকেট আজ বিশ্বমঞ্চে একটা হাসির পাত্র। 2015 থেকে 2019 সালের সেই সোনালী যুগ আজ শুধু এক দীর্ঘশ্বাস। কিন্তু কিভাবে ঘটলো এই ধ্বংসযজ্ঞ? কে বা কারা বাংলাদেশের ক্রিকেটকে গলা টিপে হত্যা করলো? এটা কি শুধুই মাঠে খেলোয়াড়দের চরম ব্যর্থতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর অন্ধকার রাজনীতি আর দুর্নীতির নোংরা খেলা? আজ আমরা উন্মোচন করব বাংলাদেশের ক্রিকেট পতনের পেছনের সেই ভয়ঙ্কর 5টি কারণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর কারণটি শুনলে আপনি নিজের কানকে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার, ফ্যাক্ট ওয়াচ বাংলায় আপনাকে সকলকে স্বাগত। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। সবার প্রথমে আসছি বিসিবির প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা ও দুর্নীতি। সবচেয়ে বড় আঘাতটা এসেছে খোদ রক্ষকদের কাছ থেকেই। যাদের হাতে ছিল ক্রিকেটকে বাঁচানোর দায়িত্ব, তারাই একে পরিণত করেছে এক রাজনৈতিক আখড়ায়। ফারুক আহমেদ যখন বিসিবির সভাপতি হয়ে এলেন, অনেকে নতুন দিনের স্বপ্ন দেখেছিল, কিন্তু মাত্র 9 মাসের মেয়াদেই তিনি যা করলেন তা ছিল রীতিমতো স্বৈরাচার। বোর্ডের গঠনতন্ত্র ভেঙে অন্য পরিচালকদের পাশ কাটিয়ে নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নেওয়া, ফাহিম স্যারের মতো গুণী কোচের সাথে প্রকাশ্য ঝগড়া, সব মিলিয়ে বোর্ডের ভেতরে তৈরি হলো এক বিষাক্ত পরিবেশ। আর দুর্নীতি, সেটার কথা তো ছেড়েই দিলাম। ঘরোয়া লিগে পাতানো খেলা থেকে শুরু করে স্পন্সরদের টাকা গায়েব। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হলো যে খোদ দুধকেও ক্রিকেট বোর্ডে হানা দিতে হলো। একবার ভাবুন তো, যে বোর্ডের কর্তারা প্রকাশ্যে বলে ওদের পেছনে এত টাকা খরচ করছি, ফেরত তো চাইছি না, সেই বোর্ডের অধীনে ক্রিকেটাররা কিভাবে নিশ্চিন্তে খেলবে? তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে গালি দেওয়া আর ক্রিকেটারদের বিপিএল বয়কটের ঘটনা প্রমাণ করে বোর্ড আর খেলোয়াড়দের মাঝে একটা অলঙ্ঘনীয় দেওয়াল তৈরি হয়ে গিয়েছিল। এর পরের পয়েন্টটা আসি মিরপুরের ত্রুটিপূর্ণ পিচ। এবার আসি দ্বিতীয় কারণটায়। এটা লুকিয়ে আছে দেশের নিজেদের মাটিতেই। হ্যাঁ, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সেই অভিশপ্ত কালো মাটি বা ব্ল্যাক সয়েল। 2006 সালে যখন এই মাঠে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়, তখন সাভার থেকে কালো মাটি আনা হয়েছিল। উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার মতো গতিময় পিচ বানানো, কিন্তু হলো ঠিক উল্টো। এই মাটি পানি ধরে রাখে, ফলে পিচ হয়ে যায় চরম স্লো আর স্পিনারদের জন্য এক মৃত্যু ফাঁদ। ঘরের মাঠে এই ফাঁদে ফেলে বাংলাদেশ হয়তো অনেক সিরিজ জিতেছে, কিন্তু বিনিময়ে নিজেদের খেলোয়াড়দের কেরিয়ার ধ্বংস করে দিয়েছে। এই স্লো পিচে বছরের পর বছর খেলে দেশের ব্যাটারদের ব্রেন মাসেল এমনভাবে তৈরি হয়ে গেছে যে তারা ভুলেই গেছে বাউন্সি উইকেটে কীভাবে ভয়ডরহীন ব্যাট করতে হয়। বিদেশে গেলেই তারা খাবি খায়। খোদ সাকিব, তামিম আর লিটন দাস বারবার আর্তনাদ করে বলছেন মিরপুরের পিচ ব্যাটারদের স্কিল চিরতরে ধ্বংস করে দিচ্ছে। লিটন তো বলেই দিয়েছেন এখানে প্র্যাকটিস করলে স্কিল আরও খারাপ হয়। তবু গত 7 বছর ধরে একই কিউরেটার দিয়ে একই স্লো পিচ বানানো হচ্ছে। কেন? কার স্বার্থে? ভিডিওটি এতক্ষণ ধরে দেখছিলেন, যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবার আসছি 3 নম্বর কারণ। ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে 2026 টি-20 বিশ্বকাপ বর্জন। সবচেয়ে মর্মান্তিক অধ্যায়টা রচিত হলো 2026 সালের টি-20 বিশ্বকাপকে ঘিরে। রাজনীতির নোংরা খেলায় কিভাবে একটা দেশের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের সাথে সম্পর্কে যে অবনতি হলো, তার কোপ পড়ল সরাসরি ক্রিকেটে। সরকার আর বিসিবি জেদ ধরল নিরাপত্তার অজুহাতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। আইসিসি বারবার তদন্ত করে জানালো কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, কিন্তু বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড়। এর ফল কি হলো? আইসিসির বোর্ড সভায় 14-2 ভোটে হেরে বাংলাদেশ দল নজিরবিহীনভাবে বিশ্বকাপ থেকে বহিষ্কার হয়ে গেল। বাংলাদেশের জায়গা নিল স্কটল্যান্ড। এক মুহূর্তে রাজনীতিক জেদের বসে বোর্ডের প্রায় $20 মিলিয়ন বা কয়েকশো কোটি টাকার ক্ষতি হলো। স্পন্সররা পালালো, আর আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ পরিণত হলো এক ঘরে। এসিসির সাবেক প্রধান সতর্ক করেছিলেন যে এর ফলে ক্রিকেট বিশ্ব বাংলাদেশকে একঘরে করে দেবে। সাকিব আল হাসান ঠিকই আক্ষেপ করে বলেছিলেন এটা ছিল একটা বিশাল ভুল। এবার আসছি পরের কারণে, খেলোয়াড়দের মানসিক ও ফিটনেস জনিত দুর্বলতা। চতুর্থ কারণটা হলো বাংলাদেশের খেলোয়াড়দের মানসিক দৈন্যদশা আর ড্রেসিং রুমে বিষাক্ত পরিবেশ। টেস্ট ক্রিকেটে ঘন্টার পর ঘন্টা টিকে থাকার মতো ধৈর্য বাংলাদেশের ব্যাটারদের নেই, আর টি-20তে ভয়ডরহীন ক্রিকেট খেলার বদলে তারা সবসময় ব্যর্থ হওয়ার ভয়ে
কাঁপে। এর সাথে যুক্ত হয়েছিল কোচ চন্ডিকা হাথুরা সিংয়ের স্বৈরাচারী রাজত্ব। 2023 বিশ্বকাপে তো তিনি এক খেলোয়াড়কে শারীরিকভাবে মেরেই বসেছিলেন বলে গুরুতর অভিযোগ ওঠে। মুশফিক, রিয়াদের মতো সিনিয়র খেলোয়াড়দের সাথে খারাপ ব্যবহার করে তিনি ড্রেসিং রুমকে একটা ভয়ের রাজত্বে পরিণত করেছিলেন। যে ড্রেসিং রুমে খেলোয়াড়রা ভয়ে তটস্থ থাকে, সেখানে কি কখনো ভালো পারফরমেন্স আশা করা যায়? আন্তর্জাতিক মানের ফিটনেসের কথা তো বাদই দিলাম, ঘরোয়া লিগের খেলার মতো শারীরিক সামর্থ্য নিয়েই এখন প্রশ্ন উঠছে। 5 নম্বর কারণটা হলো নব ক্রিকেটারদের করুণ অবস্থা। আর শেষ কারণটা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎকে একেবারে অন্ধকারে ঢেকে দিয়েছে। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, এই পঞ্চপাণ্ডবের যুগ শেষ হওয়ার পর সেই জায়গা নেওয়ার মতো বিশ্বমানের কেউ আর তৈরি হলো না। শান্ত, মিরাজ বা লিটনরা অনেক দিন খেললেও ভরসা করার মতো ধারাবাহিক ম্যাচ উইনার হয়ে উঠতে পারেননি। কারণ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান আক্ষরিক অর্থেই জঘন্য। ইংল্যান্ডের কাউন্টি বা ভারতের রঞ্জি ট্রফির মতো বাংলাদেশের কোনো শক্তিশালী কাঠামো নেই। 2020 সালে যে তরুণেরা আন্ডার-19 বিশ্বকাপ জিতল, নিম্নমানের পিচ আর অব্যবস্থার কারণে বোর্ড তাদের ঠিকমতো পরিচর্যাই করতে পারল না। তামিম ইকবাল এক সাক্ষাৎকারে চরম হতাশা নিয়ে বলেছিলেন, পারিশ্রমিক না পেয়ে অনেক প্রতিভাবান ক্রিকেটার রিক্সা চালাতে বা রাস্তায় ফুচকা বিক্রি করতে বাধ্য হয়েছেন। তামিম ত্রিপক্ষীয় যুক্তির প্রস্তাব দিলেও বোর্ড তা কানে তোলেনি। যেখানে বোর্ডের আয় কোটি কোটি টাকা, সেখানে খেলোয়াড়দের এই জঘন্য অবস্থা প্রমাণ করে যে ক্রিকেট উন্নয়নের মূল জায়গাটিতে চরম অবহেলা করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের এই পতন কোনো দুর্ঘটনা নয়, এটা তিল তিল করে গড়ে তোলা একটা ধ্বংসস্তূপ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মিরপুরের কালো মাটির অভিশাপ আর ভূরাজনৈতিক হঠকারিতা সব মিলিয়ে নিজেরাই দেশের ক্রিকেটকে গলা টিপে মেরেছে। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে মিরপুরের পিচ পরিবর্তন করে আর আগামী প্রজন্মের দিকে নজর দিয়ে কি বাংলাদেশ পারবে আবার ঘুরে দাঁড়াতে, নাকি এভাবেই হারিয়ে যাবে আমাদের প্রাণের ক্রিকেট? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। আর এতক্ষণ দেখছিলেন ফ্যাক্টওয়ার্স বাংলা, আমি ছিলাম আপনাদের সাথে। যদি আমার ডকুমেন্টারি বা ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করাই চাই, করে দিন সাবস্ক্রাইব।